দর্শক, আপনারা ফখরুল ইসলামের প্রতিবেদনটি দেখছিলেন। আমার সহকর্মী চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। তিনটি বিষয় মূলত আজকে ব্যস্ত সময় এবং প্রথমবারের মতো তিনি তার নিজ এলাকাতে ভ্রমণ করলেন। বন্দর এবং হচ্ছে যে জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। আমি যদি একসঙ্গে প্রশ্নগুলো আপনাকে একটু জানতে চাই, যে জলাবদ্ধতা কিন্তু নিয়ে প্রতিবারই আমরা দেখি বর্ষা আসলে বিভিন্ন দুর্ঘটনা। কিছুদিন আগেও আমরা এ ধরনের দুর্ঘটনার খবর পেয়েছি, খালের একটা শিশু মারা গিয়েছিল। এই সব কিছু বিষয় এবং বন্দরের উন্নতি নিয়ে আসলে তিনি কি দিক নির্দেশনা দিলেন চট্টগ্রামবাসীর উন্নতি কল্পে? আমি যদি চট্টগ্রাম বন্দর দিয়ে শুরু করি, তাহলে বিষয়টা এরকম যে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম, যেখান দিয়ে দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সংঘটিত হয়ে থাকে, তিনি এই গুরুত্বটাই মূলত তুলে ধরেছেন এবং এই গুরুত্বটাকে আরও বেশি কার্যকরভাবে কাজে লাগানোর উপর তাগিদ দিয়েছেন। তবে এই কাজে লাগানোর জন্য এই বন্দরের দক্ষতা বাড়াতে হবে, এই বিষয়টাই উনি মূলত ইঙ্গিত দিতে চেয়েছেন। দেখুন, চট্টগ্রাম বন্দর কেবল চট্টগ্রামের নয় বা কেবল বাংলাদেশের নয়, বলা হচ্ছে বা বলা হয়ে আসছে যে এই বন্দরের যদি উন্নতি হয় তাহলে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, আমরা স্থানীয় চাহিদা মিটিয়ে তাদেরকেও আমরা বিভিন্নভাবে অর্থাৎ নৌ বাণিজ্যে সহায়তা করতে পারবো। তো আসলে এই জায়গাটায় তিনি মূলত গুরুত্ব দিচ্ছেন যে আমাদের যে সক্ষমতা আছে সেটাকে আরও কিভাবে কাজে লাগানো যায়, আরও কিভাবে দক্ষতা বাড়ানো যায়, এই জন্য প্রয়োজনে বিদেশি অপারেটর নিয়োগের একটি বিষয় তিনি ইঙ্গিত দিয়েছেন। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, চট্টগ্রাম বন্দর মানে কেবল চট্টগ্রাম বন্দরের বর্তমান যে 3 কিলোমিটার এলাকা আছে সেটি নয়। আপনি জেনে থাকবেন চট্টগ্রাম বন্দরের বাইরে কিন্তু বে টার্মিনাল হচ্ছে, মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, আপনার চট্টগ্রামের পতেঙ্গা লাল দিয়ার চরে একটি টার্মিনাল হচ্ছে, যেটি নেদারল্যান্ড ভিত্তিক এপি মুলারকে দেওয়া হয়েছে, এবং এর আগে পিসিটি পতেঙ্গা কন্টেনার টার্মিনাল দেওয়া হয়েছিল কিন্তু আরএসজিটিকে, সৌদি আরবের। তো আসলে বন্দরের বাইরে যে টার্মিনালগুলো হচ্ছে সেখানে বিদেশি অপারেটর আসছে, তারা কাজ করছে, এতে করে সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আছে এবং বিদেশি বিনিয়োগকে সবাই স্বাগত জানাচ্ছে। তবে এখানে একটি কথা আছে যে আসলে বন্দরের ভেতরে এনসিটি গত সরকারের সময় কিন্তু দুবাই ভিত্তিক যে ডিপি ওয়ার্ল্ড আছে তাদেরকে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, যার বিরোধিতা করে আসছে কিন্তু বিভিন্ন পক্ষ। বলা হচ্ছে যে বন্দরের অভ্যন্তরে বিদেশি কোনো অপারেটরকে সম্পৃক্ত করা ঠিক হবে না। তো জি, প্রধান উপদেষ্টা মূলত এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে যারা এই গুরুত্বটা উপলব্ধি করতে পারছে না তারাই মূলত বিরোধিতা করছে, এবং তাদেরকে বোঝানোর কথা বলেছেন যে যারা এটার বিরোধিতা করছেন তাদেরকে বুঝাতে হবে, বলতে হবে, তাদেরকে এর গুরুত্ব সম্পর্কে তুলে ধরতে হবে। তবে কোনো জনমতের বিপক্ষে গিয়ে কোনো কিছু করার পক্ষে তিনি বলেননি। তিনি বলেছেন যে দেশের মানুষকে বুঝিয়ে নিয়েই কিন্তু এই বন্দরের ভিতরে এনসিটিতে ডিপি ওয়ার্ল্ডকে আনতে হবে। যে প্রয়োজনীয়তার যেহেতু বিষয়টা আসলো, আরেকটা বিষয় যে প্রধান উপদেষ্টা আজকে সার্কিট হাউসেও কিন্তু মত বিনিময় করেছেন, সেইখানে আসলে কোন প্রসঙ্গগুলি এসছে এবং কোন বিষয়গুলির উপরে তিনি জোর দিয়েছেন? জি, আপনি জানেন যে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা হচ্ছে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি, এবং গত বেশ কয়েক বছর ধরে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজও চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সুফল কিন্তু নগরবাসী তেমন একটা পাচ্ছে না। তো প্রধান উপদেষ্টা সিটি মেয়র সহ অন্য সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে চেয়েছেন মূলত যে এতদিনে যে কাজ হয়েছে এবং আগামী যে বর্ষা আসছে সে বর্ষায় আসলে কতটুকু সুফল পাওয়া যাবে। তো সিটি মেয়র সেখান থেকে বেরিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি আশ্বস্ত করেছেন এই প্রধান উপদেষ্টাকে যে আসলে শতভাগ নয় বা 75% নয়, সর্বোচ্চ 50% এবার হয়তো সুফল নগরবাসীকে দেয়া যাবে। এছাড়াও তিনি খালগুলোর যে সংস্কার, নালাগুলোর যে সংস্কার এবং সেই জায়গায় যে নিরাপত্তা ঝুঁকি করেছেন যে এবারের বর্ষা হয়তো আমরা ভিন্ন চিত্র দেখতে পাবো। আরেকটি বিষয় আপনার সঙ্গে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের যে সমাবর্তনটি একেবারে ভিন্ন রকম, ভিন্ন পরিবেশে, এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার আসলে দিক নির্দেশনা বা কি মন্তব্য করেছেন তিনি? আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রধান উপদেষ্টার একটা আবেগের জায়গা। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষকতাকালে বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামে তিনি একটি বিশেষ কার্যক্রম, আর্থিক যে তার যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি তিনি সেখানে সেটি শুরু করেছেন, যাকে ভিত্তি করে পরবর্তীতে গ্রামীণ ব্যাংক হয়েছে, এবং এরই পথ ধরে তিনি বিশ্বের যে সর্বোচ্চ পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং বিশ্ববরেণ্য অর্থনীতির যে খেতাব তার পালকে যুক্ত হয়েছে, সফলতার পালকে যুক্ত হয়েছে। তো আসলে এই
অর্থনীতির জায়গাগুলো তিনি এই আজকে সমাবর্তনে মূলত তিনি উল্লেখ করেছেন। তার অভিজ্ঞতার কথাগুলো তিনি জানিয়েছেন। শিক্ষার্থীদেরকে কিভাবে জনকল্যাণমুখী শিক্ষা গ্রহণ করে মানুষের কেবল ব্যবসা উপযোগী শিক্ষা নয়, যে সাধারণ মানুষের আর্থিক জীবনমানের উন্নয়ন কিভাবে ঘটাতে হবে, সেই কাজে কিন্তু এই অর্থনীতিকে কাজে লাগানোর জন্য তিনি তাগিদ দিয়েছেন। এবং এরপরে তিনি তার এই যে নিজের গ্রাম বাথুয়া, সে বাথুয়াতে যান, সেখানে সাধারণ মানুষজনের সাথে, এলাকাবাসীর সাথে, তার আত্মীয় স্বজনের সাথে তিনি মত বিনিময় করেছেন এবং তার স্মৃতি রোমন্থন করেছেন। দীর্ঘদিন পরে তিনি সেখানে গেছেন। তো বলা যায় যে আসলে দিনব্যাপী প্রধান উপদেষ্টা চট্টগ্রামবাসীর সাথে তার মূল্যবান সময় কাটিয়েছেন। যে একটি ব্যস্ততম দিন তিনি পার করেছেন এবং একই সঙ্গে আরেকটি বিষয় তিনি বলেছেন যে লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনা করতে। ফখরুল শাহীন, অনেক ধন্যবাদ ফখরুল ইসলাম আপনাদেরকে আমাদের নিউজ ভিউজে যুক্ত হবার জন্য।